কিছু কথা শুনলে হাসবো না কাঁদবো বুঝে পাই না। যে আমি কিনা তার সাথে কোনো সম্পর্কই রাখতে চাইতাম না, কিছু দিলে নিতে চাইতাম না। আমার বিরুদ্ধে বলা হয়েছে আমি লোভী, আমি মোটা টাকা দাবি করছি। আমার বিয়ের পরেও আমাকে সহযোগিতার নামে ঘুরতে যাওয়ার জন্য কক্সবাজার পাঠাতে চেয়েছিল, কিন্তু আমি না করেছি। আমার কথা ছিল, যেটা অভিযোগে মেনশন করা হয়েছে, আমি নিজ পছন্দে বিয়ে করেছি। মানে মনে হচ্ছে নিজ পছন্দে বিয়ে করাটাও এক ধরনের কমপ্লেইনের পার্ট। কেন নিজ পছন্দে বিয়ে করলাম? কেন নিজ পছন্দে বিয়ে করেছি জানিস না? সুযোগ তো দিয়েছিলাম, পারলি না তো ভালো কোথাও গছাতে, এই জন্য। তো আমার মাথায় ছিল যেহেতু নিজ পছন্দে বিয়ে, এবং সে হচ্ছে গিয়ে তার নিজের ইচ্ছা মতো সব কিছু করে। মেনে নেওয়ার অনুষ্ঠান যেটা করেছে সেটাও নিজের ইচ্ছা মতো। বলা হয়েছে যে দুই ফ্যামিলি পরিচিত হবে, আসুক। বাট পরে দেখা গেল ছোট করে নিজের মতো একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করলো। আমার কথা হচ্ছে, ভালো না লাগলে, মানতে না চাইলে না মেনে নিতেন, দরকার ছিল না তো। তো এই নিজ পছন্দে বিয়ে করেছি বলেই কিন্তু আমি তার কাছ থেকে কিছুই নিতে চাইতাম না কখনো। যেটাকে সে সহযোগিতা বলে, সেটা অ্যাকচুয়ালি সহযোগিতা না। সহযোগিতার মুখোশের আড়ালে সবার কাছে আমাকে অপদস্থ করার চেষ্টা। কারণ যখনই কোনো কিছু আমার জন্য সে করতে দিত, সব্বাইকে, তার আত্মীয়-স্বজন, তার পরিবারের সব্বাইকে সে সেটা ঢাকঢোল পিটিয়েই জানাতো, বা এনিহাউ সবাই সেটা জানতই, জেনে যেতই। আর আমি কিন্তু এই জন্য নিতেও চাইতাম না, জোর করে। কারণ সে যেটা টার্গেট করে সেটা করিয়েই ছাড়ে, করেই ছাড়ে। তো কক্সবাজার আমি পরবর্তীতে যখন আমি আমার স্কুলের জবটা করি, ওইখানের জবে ঢোকারও প্রায় ২-২.৫ বছর পর যখন মনে হলো যে না, আমি একটু এখন স্টেবল আছি, কিছুটা সেভিংস হয়েছে, বা আমি আমার মান্থলি ১-২ মাসের স্যালারি সেভ করে আমি একটা ট্যুর অ্যারেঞ্জ করতে পারি, এবং সেক্ষেত্রে আমার হাসব্যান্ড এবং আমি দুজনই হাফ হাফ করে খরচ বিয়ার করেই আমরা কক্সবাজারে গিয়েছিলাম। সাজেক যেতে চাইনি। তো এরপর দেখেন, যারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়ার ফ্ল্যাট আমার নামে করা এবং আমি ভাড়া পাই, ডাহা মিথ্যা কথা। ওই ফ্ল্যাট আমার নামেও না, এবং এর কোনো ভাড়া আমিও পাই না। মাত্র ৩ মাসের ভাড়া আমার বাচ্চার চিকিৎসা খরচের সাথে চিকিৎসা খরচ হিসেবেই এসেছিল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2026 এর। আর এবার বলি, আমার বাবার যেই অফিসের লোনে নেওয়া ফ্ল্যাট, যেটা অ্যাকচুয়ালি আমার বাবার ফ্ল্যাট, এবং এর জোর নেম প্লেটও আমার বাবার নামটা জাস্ট লোক দেখানোর জন্য রেখেছে, কিন্তু নিজে পুরোটা নিজের নামে করে ভোগ দখল করছে। এবং এতটাই হিংসুটে কুচুটে যে বলা হচ্ছে আমি লোভী, আমি এই ফ্ল্যাটের অর্ধেক আমার নামে অনেকবার নাকি লিখে দিতে বলেছি। এবার আমি কেন সেই কথাগুলো বলেছি তার ব্যাখ্যাটা দিই। আমি মেডিকেল ক্লাস অ্যাটেন্ড করা যখন বন্ধ করে দিই এবং মেডিকেলে পড়বো না বলে ডিসিশন নিয়েছিলাম ২০১৪ সাল থেকে। ১৩ লাস্ট ডিসেম্বর পর্যন্ত আমি ক্লাস করেছিলাম, পরীক্ষা দিয়েছি, বা অ্যাজ এ স্টুডেন্ট সব কন্টিনিউ করেছি, ১৪ থেকে অফ করে দিয়েছিলাম। তখন আমাকে শুধু আমি মেডিকেল পড়বো না বলে এই বাসা, আমার বাবার বাসা থেকে, যেই বাসায় লিটারেলি তখন আমি আনম্যারিড হিসেবে আমার পুরোপুরি 100% অধিকার ছিল। ইনফ্যাক্ট এখনকার আইন অনুযায়ী এখনও আমার অধিকার আছে, 100% না হোক, 50% থেকে 60% হলেও অধিকার আছে। তো আমাকে যে কয়বার সে এই বাসা থেকে বের করে আমার কাকার বাসায়, মামার বাসায়, এখানে সেখানে বের করে দিত। চলে যা, পড়ালেখা মেডিকেলে না পড়লে এখানে থাকতেও পারবি না, এই না সেই না। মানুষকে ফোন করে, আমার মামাকে ফোন করে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে আসতে বলে আমাকে বের করে দিয়েছে। এরকম 2 থেকে 3 বার বের সে নিজে করে দিয়েছে বিভিন্ন জায়গায়। যারা নিত ১ সপ্তাহ, ৫ দিন এরকমভাবে থাকতাম। আবার বাসায় আসতাম। সে আবার দেখতো, টেস্ট করতো আমি কলেজে যাচ্ছি কিনা, যাই কিনা, স্টার্ট করি কিনা। না করলেই আবার এভাবে ২ থেকে ৩ বার করার পর পরবর্তীতে নেক্সট একদম লাস্ট যখন সে মেডিকেল বুক আর হচ্ছে গিয়ে জেনারেল অনার্স বুকস মানে এক্সচেঞ্জ করে কেনার বিষয়টা নিয়ে যে ঝামেলাটা করলো, ওইদিন আমি নিজ থেকেই কিন্তু পরে মামার বাসায় চলে গিয়েছিলাম। তো তখন এরপর বিবাড়িয়ায় আমি ছিলাম প্রায় ৩ থেকে ৩.৫ বছরের মতো আমার মামা আর মাসির বাসায়। এর মধ্যে এই ৩-৩.৫ বছরের মধ্যে ২ বার, অনলি ২ বার সে আমাকে, মানে সে নিজে একবার আমার মামার বাসায়, তখন আমি মামার বাসায় ছিলাম, একদম পোষ্য কুকুরকে নিয়ে গিয়েছিল, কিন্তু আমি ছিলাম আমার ছোট মামার বাসায়। ছোট মামার ঘরে পর্যন্ত ঢুকে নাই, বড় মামার বাসায় বিকাল বা সন্ধ্যার দিকে হয়তো পৌঁছিয়েছে, না রাত্রে। কথা ছিল রাত্রেবেলায় সবাই মিলে বসবে, আলোচনা হবে, একটা সিদ্ধান্ত হবে, বা এটার একটা সমাধান সলিউশন হবে। কিন্তু না, আমাকে ডাকলো না, কি কথা হলো আমি জানলাম না। বড় মামার বাসা থেকে পরদিন এক রাত থেকে পোষ্য কুকুরকে নিয়ে আবার পরদিন ঢাকায় চলে আসলো, আমার সাথে কোনো কথা হলো না। অথচ সবাইকে জানিয়েছে আমাকে নাকি ফিরিয়ে আনতে গেছে ঢাকায় ব্রাহ্মণবাড়িয়া থেকে। আরেকবার হলো, আমি তখন বড় মাসির বাসায় গিয়েছে, এরকমই সারাদিন কখন গিয়েছে কেউ বলতে পারবে না। বড় মাসির বাসার পাশে একজন আম, আহ, কি বলবো, ব্রাহ্মণ ঠাকুর আছেন, তার বাড়িতে উঠেছে। তার বাসায় সারাদিন ছিল, তার সাথে অনেক, মানে সে তো হচ্ছে বাইরের মানুষকে খুব পেটে ঢুকায়, বাইরের মানুষের কথা খুব ইনফ্লুয়েন্সড হয়, বাইরের মানুষ মিথ্যা বললেও সেটা সত্যি। তো তার সাথে বেশ কিছু কথাবার্তা প্ল্যানিং ট্যানিং করে পরে মাসির বাসায় আসছে, এসে হচ্ছে আমাকে নেওয়ার চেষ্টা করলো। তখন আমি বললাম যে এই মহিলা, যে মহিলা এখন এই কথা বলে ৫ মিনিট পরে বলে আমি এটা বলি নাই, কিংবা কথা দেয়া নিজের মুখের জবানের কথা ঠিক রাখতে পারেন, আমি তার সাথে কেন যাবো? যেই মহিলা আমাকে আমি মেডিকেল পড়বো না দেখে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে এতবার, সেই বাসায় আমার সিকিউরিটি বা গ্যারান্টি কি? আমি কিন্তু ইনফ্যাক্ট হোস্টেলে থেকেও আমি যে ইংলিশে অনার্স পড়তে হয়েছিলাম, ওটা কমপ্লিট করতে চেয়েছিলাম। পরে যখন দেখলাম যে সে একবার বলে হোস্টেলের খরচ দিবে, একবার বলে দিবে না, তখন আমি আবার সবাইকে বললাম যে দেখেন, আমি গেলাম হোস্টেলে, ঢুকলাম, উঠলাম, সে তো কথায় কথায় আমাকে টর্চার করে। ১-২ মাস হয়তো খরচ দিল, হোস্টেলের বিল দিল, পরে আর দিল না, অফ করে দিল। তখন আমি বিপদে পড়বো। আমার কথাটা কিন্তু ঠিকই মামা বুঝতে পেরেছিলেন, বা অন্য অনেকেই বুঝতে পেরেছিলেন। তারপর দেখেন আমার সিকিউরিটি কি, সেই হিসাব করেই কিন্তু আমি বলেছি যে আমার বাবার ফ্ল্যাট আমাকে সে বের করে দেয় পড়ালেখার মতো একটা বিষয় নিয়ে, ঠিক আছে, যার কিনা এতই টাকার প্রতি মায়া। টাকার আমি তো বলি নাই, আমি তো জোর করে মেডিকেলে তাকে দিয়ে আমাকে ভর্তি করাতে বলি নাই, এত টাকা ইনভেস্ট করতে বলি নাই। আর এত টাকা ইনভেস্ট করতে তার যদি এতই সমস্যা, সেক্ষেত্রে তার হাতে প্ল্যান বি কেন রাখলো না? কেন যে এনিহাও কোনো একটা কিছু হলে প্ল্যান বি সব কিছুতেই রাখতে হয়, প্ল্যান বি কেন ছিল না?
এই জন্য তখন আমি বলেছি যে যেই মহিলা আমাকে এতবার করে বের করে দেয় বাসা থেকে, আমি যদি বিবাড়িয়া থেকে ঢাকায় যেতে হয় আমার শর্ত আছে, আমাকে ওই ফ্ল্যাটের অর্ধেক আমার নামে করে দিতে হয় যেন সে আমাকে বের করে না দিতে পারে। এই জন্য এই কথাটা বলা হয়েছে। অনেকবার বলেছি তাও না, জাস্ট একবার বলেছি। অ্যান্ড আই ডিডন্ট মিন ইট দ্যাট টাইম। কারণ কি, আমি চাচ্ছিলামই না ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় ব্যাক করতে। কারণ তার সাথে আমার আজ পর্যন্ত বনিবনা কখনো হয়নি, কখনো না। সে সব সময় তার সিদ্ধান্ত, তার মতামত আমার উপরে জোর জবরদস্তি চাপিয়ে দিয়ে তার মতো করে আজীবন আমাকে চালানোর চেষ্টা করেছে। তো এই জন্য যাদেরকে বলছে না যে আমি লোভী, আমি নাকি ওই ফ্ল্যাট দখল করেছি, ওই ফ্ল্যাটের লোভে গিয়েছি, বা মনে রাখিস ডাইনি, তোর সাথে আমি কতবার আমার সম্পর্ক, যোগাযোগ সব কিছু বন্ধ করে দিয়েছিলাম। কারণ তুই আমাকে বিভিন্নভাবে মেন্টালি টর্চার করতি, এমন এমন কথা বলতি, এগুলো এত কাহিনী তো আর বলা যায় না। কাহিনী বলতে গেলে ভিডিও মনে কর 1000টার উপরে রেডি করতে হবে। তো আজকাল আর সেই ইচ্ছাটা নাই। কারণ কি, আমি যতই বলবো, লোকজন আসলে যারা জানে ঘটনা, বিশেষ আত্মীয় স্বজন ক্লোজ, তারা বুঝবে, বাকিরা তো বুঝবে না। উল্টো আমার দিকেই তীর ছুড়বে, কারণ বাঙালি জাজমেন্টাল। আর তুই তো মা হওয়ার সুবাদে 7 খুন মাফ পেয়েই যাবি। তোর দোষ, তুই কী করেছিস না করেছিস, এভরিথিং ইউ নো বেটার দ্যান মি। আর আমি চাই এই শাস্তিগুলো আসলে অপার্থিবভাবে হোক। আমি যত বলবো ওই অপার্থিব যে এনার্জিটা, সেটা ব্লক হয়ে যাবে। এর জন্য আমি মানে আর অল্প কিছু বলবো আর কি, অল্প কয়েকটা ভিডিও করবো, একদম মিনিমাল, যেই কয়টা না করলেই না। তো আশা করি যারা ভাবছিলেন যে আমি লোভে, ফ্ল্যাটের লোভে আমি ওইখানে গিয়েছি, আপনারা জানেন যে আমার প্রেগনেন্সির কমপ্লিকেশনের জন্য আমি গিয়েছি। ইনফ্যাক্ট আমাকে তো এই প্রেগনেন্সি কন্টিনিউ করতেই দিতে চায় নাই। আমার ছোট্ট ছেলেটা কিচ্ছু বুঝে না, তাকে পর্যন্ত আমার সামনে বলছে যে আবার একটা ছোটো ভাই বোন নিয়ে আসবে, মানে ওই 9 মাসের জার্নিতে আমি যেন ঢাকায় না যাই সেটাই বলে দিয়ে বোঝাতে চাচ্ছিল। এবং আমার হাজব্যান্ডকে বিভিন্নভাবে প্রলুব্ধ করে, সে যে সহযোগিতা বলে না, এটা সহযোগিতা না, এটা হচ্ছে প্রলোভন দেখানো। চিন্তা করেন, আমি যেন ঢাকায় ওই প্রেগনেন্সি নিয়ে না থাকি, আমার হাজব্যান্ডকে প্রলুব্ধ করেছে। তোমার বাচ্চার সমস্ত খরচ, দুধ, ডাইপার, সি সেকশন, সিজারের খরচ আমি দিব, জানুয়ারিতে তো আমি আসছি। আর যদি এমন হয় যে 7-10 দিন আগে ডেলিভারি হয়ে যাবে, সিজার করাতে হবে, সেক্ষেত্রে হালিমা তো আছে, হালিমাকে বলেছে। তো ভগবান দেখেন, কমপ্লিকেশনের জন্য হুট করে এরকম আর্লি ডেলিভারি হয়ে, প্রিম্যাচিওর লেবার হয়ে যদি জানুয়ারি পর্যন্ত কন্টিনিউ হতো, সে তো আসতো না, জানা কথা। সবাইকে বোঝাচ্ছে যে আসতো, কিন্তু অ্যাকচুয়ালি আসতো না। সবার কাছে এই যে অভিযোগের লিস্ট আমি হচ্ছে একটা আনবো, একটা লিস্ট। আর এই তো আপাতত এইটুকুই বলি, পরে আবার বাকি কথাগুলো অন্য আরেকটা ভিডিওতে বলছি। এই ভিডিওটা মূলত হচ্ছে যে আমি নাকি ফ্ল্যাট লিখে দিতে বলেছি। আরে ফ্ল্যাট লিখে দিতে বললে এত লোভ থাকলে তো বলতাম পুরো ফ্ল্যাট আমার নামে করে দে। তোর পোষ্য কুত্তা, যে কিনা এত লোভী, যে কিনা তখন নিজের পায়ে দাঁড়ায়ও নাই, তখন থেকেই তার মাথায় এটা, এই ফ্ল্যাট সে ভোগ দখল করবে, তার সে মালিক। হ্যাঁ, আমার বাপের ফ্ল্যাট তোর হয়ে গেছে না? হ্যাঁ, তোর নাকি এত টাকা পয়সা, এখনো তো সেই লোভ ছাড়তে পারিস না। তখন, এখন যে নিজের পায়ে দাঁড়িয়েছিস, এখনো তোর লোভ কমে না। তখন নিজের পায়ে দাঁড়ানোর আগেই এটা শুনে ওই ডাইনিকে বলছিলি যে ওকে যদি তুমি এটা লিখে দাও, ওকে লিখে দিও না, হ্যাঁ ওকে লিখে দিয়ে আমাকে রাস্তায় বসাও না। তোর কিরকম মেন্টালিটি হবে না? ডাইনির ছেলে না? আমার বাপ কেমন ছিল, কেমন মানুষ ছিল, তোর তো এক কানা করিও বোধহয় মনে নাই, থাকবে কি করে? নাইলে এরকম তোর মতন এরকম পোষ্য কুত্তাকে আমার বাপ থাপড়ায় লাল করতো। আমাকে কি করতো সেটা পরের বিষয়, ঠিক আছে? কারণ আমার বাবা তো আমাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হওয়ার জন্য জোর জবরদস্তি করেন, এটা তোর মা করছে, ডাইনি করছে। সবাইকে বলে আমাকে স্কুল থেকে নাকি সায়েন্স দিয়েছে তো কি হয়েছে? স্কুল থেকে দিলে কি সেটা চেঞ্জ করা যায় না? আমি তো কমার্স নিতে চেয়েছিলাম, যেহেতু আমি বাবার কাছে পড়ালেখা করতাম। সে বললেন না, সায়েন্স, সায়েন্স থেকে সব দিকে টার্ন করা যায়। তো করেছি টার্ন। মেনে নিতে পারছিস না কেন, পারিস না কেন? চাঁদপুরে এসে আমি খারাপ হয়ে গেছি, এই জন্যই বুঝি মেনে নিয়েছিলি? বিয়ের পরেই তো চাঁদপুরে আসছি, এই জন্যই অনুষ্ঠান করতে ডেকে নিয়েছিলি, এরপরে কতবার ঢাকায় ডেকে নিয়েছিলি। তোর মা, হ্যাঁ তোর স্বর্গীয় মা পর্যন্ত প্রমাণ, লাস্ট টাইম ঢাকায় ডেকে নিয়ে আমি আমার হাজব্যান্ডকে প্রলোভন দেখাচ্ছিলি। তুই তো আমার হাজব্যান্ডকে যে কোনোভাবে হাত করার জন্য লোভ দেখাতি। তোর চাবিই ছিল আমার হাজব্যান্ড, আমাকে হাত মানে আমাকে করার জন্য। এমনও বলেছিস যেন মাসে মাসে প্রতি মাসে একবার করে যাই। কেন? তোর থেকে বাজার সদাই নেওয়ার জন্য? আমি তো জিন্দেগিতেও তোর এগুলো নিতে চাইতাম না। তুই দিতেই বাকি যা দিতি, ভালো কিছু তো না, ভালো কিছু তো না। এখনো মশলার প্যাকেটগুলো, জীবনেও মনে হয় এই কোম্পানির মশলা কেউ কিনে খাবে না, ঠিক আছে? তুই তোর ঘর থেকে ভাঙা চোরা যা কিছু দিছিস, আমার মনে আছে আমার এক কাকা সৌদিতে থাকতো, আমার বিয়ের পর তুই ওই সৌদি থেকে দেওয়া মাথা ব্যথার একটা ওষুধ, যেটা কিনা এক্সপায়ার্ড 10-15 বছর আগের, সেটাও আমাকে দিয়ে দিছিস। তোর ঘর সাফ করিস আমাকে দিয়ে। হ্যাঁ, তুই কথায় কথায় আমার হাজব্যান্ডের টাকা নাই, গরিব, বহুত কিছু বলছিস। আমার হাজব্যান্ড কম দামি জিনিস দিয়ে আমাকে খুশি করে ফেলে এসে। আরে তোর তো এটাতে আরো অ্যাপ্রিসিয়েট করার কথা যে তুই আমাকে যেভাবে রেখেছিস, তারপরেও আমি এগুলোর সাথে মানিয়ে নিতে পারছি না। ভাত রান্না শিখাস নাই, তারপর আমার মনে আছে কম্পিউটার যখন কোর্স করতে গিয়েছিলাম, তোরই কথায়, এটাও অস্বীকার করছিস, তোরই কথায় আমি বলছিলাম আমি চাঁদপুর থেকে করি, তখন বলছিস ঢাকার কম্পিউটার কোর্সের সার্টিফিকেটের একটা দাম আছে। 3 মাস থাকছি, 3 মাসের একটা দিনও শান্তি দেস নেই। তুই অফিস থেকে আসার আগে আমি চাইতাম একটু রান্না বান্না করে রাখি। একদিন ভাত রান্না করছি, জনি আসার কথা, ভাতটা একটু শক্ত ছিল। শিখাস তো নাই কোনো কিছু, শিখতে যে চাই নাই তা তো না, রান্না করে যাইতেই দিতি না। আমার পড়া নষ্ট হয়ে যাবে, পড়তে যাও, সারা জীবন এটাই করছিস। হ্যাঁ, নিজের মতো। তোর পড়তে ভালো লাগে দেখে সবার পড়তে ভালো লাগে। ও এর জন্যই তো বলিস আমি কথা যা বলি এগুলো হয় না। হ্যাঁ, আবার মানুষকে দিয়ে বলাস আমি ব্রিলিয়ান্ট। হ্যাঁ, ব্রিলিয়ান্টের কথা হয় না। পরে দেখেন ভাত রান্না করছি, কোথায় অন্য মারা হলে যে রান্না তো করছে বা আমার মেয়ে কখনো করে নাই, করছে। আর তুই কি বললি? ভাতটা 5 ফিটটাও ইয়ারিছে কেন? 5 ফিটটা? হ্যাঁ, আমি তো 5 ফিটা শব্দের মানেও জানতাম না। পরে বুঝলাম যে ভিতরতে যেই ধানের যেই শ্বাসটা, চালের যেই শ্বাসটা শক্ত শক্ত আছে, মানে পুরোপুরি ভাতটা ফুটে নেই, আরও কিছুক্ষণ হয়তো লাগতো। আমি হচ্ছে নরম হয়ে যাবে ভয়ে ভেবে নামিয়ে ফেলেছিলাম। শিখাস নাই আবার দোষ ধরতে পারিস। মানুষ সবার কাছে বদনাম গাস, আমি সবার দোষ ধরি, এই করি সেই করি। আরে স্বভাবটা তো তোরই পাইছি, স্বভাবটা তো তোরই পাইছি ডাইনি।
তুই ডাইনি এমন একটা মানুষ আছে যার দোষ ধরিস নাই? আছে? বল তুই আমাকে। হ্যাঁ? হাঁটুর সমবয়সী তোর ছেলে আমার যারা কাজিনস যাদের বয়স আমার চাইতেও প্রায় ১৫-২০ বছরের ছোট হবে। ১০-১৫ বছরের। একজনকেও তো ছাড় দিস নাই। কার মেয়ে ডাল ভাত রান্না করে খাওয়ানোর মতো হয় নাই, এর জন্য বিয়ে দেওয়া যাবে না। মানে তোর সবকিছুতে জবান আর নাক গলানো চাই। হ্যাঁ? ওই যে পোষ্য কুকুরের বউকে হাসপাতাল থেকে রাজকীয় ট্রিট দিয়ে বাসায় এনেছিস ৳২০০ সিএনজি ভাড়া দিয়ে। হুম? এইটুক রাস্তা। তো যে ৳২০০ সিএনজি ভাড়া দিয়ে সিএনজিটা ঠিক করেছে তারও দোষ ধরছিস। টাকার ভ্যালু করে না, এই না সেই না কত কথা। তো তুই গিয়ে সিএনজিটা ঠিক করতি। তুই মানুষ দিয়ে করাতে তুই মনে করিস তোর একটা টাকার পোটলা আছে, টাকা ছাড়লেই মানুষ দিয়ে তুই সব কাজ করতে পারিস। তুই নিজে কোনো কাজ পারিস? তুই যে সংসার করছিস, চাকরি করছিস, চাকরির ক্ষেত্রেও যে তুই কি করছিস? তুই একটা মাল মাইরি। কেন বলি? ৩০টা বছর না ৩৫টা বছর, ৩০ বছরই হবে। এই এক পোস্টে চাকরি করে দিয়েছিস উইদাউট এনি প্রমোশন। একটা জুনিয়র অফিসার পোস্টে। এটার জন্যও কিন্তু দারুণ দক্ষতার দরকার হয়। মানুষের তো পোস্ট বাড়ে, আপগ্রেড হয়। আমার বাপকে দেখছি কত ডিপ্লোমা ব্যাংকিং পড়ালেখা করছে। আর তোকে দেখতাম কি? পড়ালেখার নামগন্ধ তো কিছুই নাই। ট্রেনিংয়ের কিছু কাগজপত্র আনতি। কি করতি তুই জানিস? তোর মতোই আমি হইছি একদম। তুই যেমন মানুষের দোষ ধরিস, আমিও সেম। আমি আবার তোর দোষটা একটু বেশি ধরি আরকি। আমার বাবু তো তাও চাকরি ক্ষেত্রে প্রমোশন হইতো। আমার মনে আছে। তোর পোষ্য কুকুরের এগুলো মনে থাকার কথা নয়। পোষ্য কুকুরকে তুই তোর মতো বানিয়েছিস না? একতরফা কান ভরে। এক পোস্টে ৩০ বছরের বেশি একটা জুনিয়র পোস্টে কাজ করছিস। মালকড়ির জন্য হইতো। বিমান এমন জায়গা, সুইপাররাও কোটিপতি হয়। সুইপাররাও কোটিপতি হয়। আর তুই যেই পোস্টে জয়েন করছিস আজীবন সেই পোস্টেই ছিলি। হ্যাঁ, তো যদি তোর এলেম থাকতো, মুরত থাকতো, তাই না? তাহলে তো বড় পোস্টেই যেতি। ভাড়াটিয়াদের কাছে খুব বড় সাজিস। হ্যাঁ? কোটি টাকা ব্যাংকে রাখছিস তো তাই। যে তুই বড় চাকরি করতি। কোন পোস্টে চাকরি করতি জানে? হ্যাঁ? বলি একটু? JLO, J ফর জুনিয়র, L ফর লাইব্রেরি, O ফর অফিসার। তোর টাকা তুই নিজের সাথে চুলায় নিয়ে যাইস। ঠিক আছে? তোর টাকার প্রতি আমার কোনো লোভ নাই। ওই ফ্ল্যাটের প্রতিও আমার কোনো লোভ নাই। শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া থেকে না আসার জন্য আমি এই ট্রিক্সটা বলছিলাম। আর তাছাড়া অফকোর্স আই গট সাম সিকিউরিটি ইস্যুস ফ্রম ইউ। আমার সিকিউরিটির হ্যাম্পার তুই করেছিলি আমাকে বাসা থেকে বের করে। ইনফ্যাক্ট মামার সাথে আমাকে পাঠাইছস। আরও অনেক জায়গায় পাঠিয়ে দিছিলি। আমি মেডিকেল পড়বো না দেখে। লাস্ট যখন আমি তোর সাথে করে বাসা থেকে বের হয়ে মামার বাসায় যাই, আমি কিন্তু এক কাপড়ে বের হয়ে গেছিলাম। এবং আমি আর ফিরবো না এরকম টেন্ডেন্সি নিয়ে তখন বের হই নাই। যখন দেখলাম যে না, পরে তুই আবার আমার বড় যে মামাতো ভাইয়ের সাথে আমার সমস্ত কাপড়-চোপড় ট্রলিতে ঢুকিয়ে পরদিন নাকি ২-৩ দিন পরেই পাঠিয়ে দিছিস ছোট মামার বাসায়। তখনই ডিসাইড করে নিছি তোর সাথে নেভার এভার। যতবার তুই প্যাচ আপ করতে চাইছিস তুই আসছিস, আমি যাই নাই। যে তুই আমাকে লোভী বলিস। হুম? কলাবাগান থানার ওসিকে দিয়ে বলিয়েছিস যে আমি নিজ পছন্দে বিয়ে করেও আবার ব্যাক করেছি। জুতা চিনিস জুতা? ডাইনি কোথাকার।